হ্যালো সবাই। আসসালামু আলাইকুম। ক্লাস তো আগামীকাল হওয়ার কথা, কেন ক্লাস একদিন গ্যাপ দিয়ে দিয়ে হলো তো? শনি মঙ্গল, শনি সোম বুধ, তাই তো শিডিউলটা ছিল। আচ্ছা, আমরা অনেকে এখনো জয়েন করছে, তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তো তারপর আমরা স্টার্ট করে দিব। আলহামদুলিল্লাহ, তারা সবাই ভালো আছেন আশা করতেছি। আচ্ছা, যতক্ষণে আরো আমরা কিছুক্ষণ আর 5 মিনিট মতো ওয়েট করি, যাতে মানুষজন অনেকে আসার টাইম পায়। আর এর মধ্যে যদি আপনাদের কারো লাস্ট ক্লাস থেকে কিছু কোশ্চেন থাকে এইচটিএমএল সিএসএস নিয়ে, সে ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করতে পারেন। আমি এখন কোশ্চেন আনসার গুলো দেখছি, কোশ্চেন গুলো দেখছি, যদি লাস্ট ক্লাসে কোনো কিছু নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে জানাবেন। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু এর মধ্যে সেট আপটা করতে থাকি। এইচটিএমএল সিএসএস গুলো লাইভ সার্ভারে কি এক্সটেনশন হিসেবে ব্যবহার করা যাবে না? এক্সটেনশনাল এক্সটেনশন হিসাবে ব্যবহার করা বলতে, আপনি যদি আলাদা একটা সিএসএস ফাইল হিসেবে ইউজ করতে চান, সেক্ষেত্রে ওভাবে করা যাবে। আপনি আলাদা ফাইল একটা ক্রিয়েট করে সেটাকে আমরা যেভাবে লিংক দিয়ে বুটস্ট্র্যাপে একটা লিংক যেমন শেয়ার করবো, এক্সটার্নাল লিংক হিসেবে আমরা ইউজ করেছিলাম, একইভাবে আপনি সিএসএস এর লিংকও ইউজ করতে পারবেন। ওটা আপনার লোকাল স্টোরেজও থাকতে পারে। হ্যাঁ, ক্লাস স্টার্ট হয়েছে, আমরা আর কিছুক্ষণ 5 মিনিট ওয়েট করছি, যদি আরো কিছু মানুষের আসার জন্য, তাহলে আমরা স্টার্ট করে দিব। আমাদের পেইড পিএইচপি পিএইচপি কোর্স আসলে কোনোটা থাকবে না, আমাদের পিএইচপি কোর্স ফ্রিতেই থাকতেছে। আমাদের পেইড কোর্সে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হবে, ফ্রেমওয়ার্কস এন্ড জাভাস্ক্রিপ্ট এর কিছু ফ্রেমওয়ার্ক বা ফুল কোনো সিএমএস নিয়ে, এগুলো এই টাইপ কিছু হবে। সিএসএস আর বুটস্ট্র্যাপ কখন ইউজ করবো? আচ্ছা, সিএসএস আর বুটস্ট্র্যাপ আমরা মেইনলি বুটস্ট্র্যাপটা ইউজ করব। সিএসএস টা হচ্ছে যদি বুটস্ট্র্যাপে, কেন আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করব, বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস এরই কিছুটা সিএসএস একটা লাইব্রেরি বলতে পারেন। সিএসএস কে বিভিন্ন এলিমেন্টকে নিয়ে, সিএসএস এর বিভিন্ন এলিমেন্টকে কম্পাইল করে একটা ফ্রেমওয়ার্ক বানানো হয়েছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো আমরা মেইনলি বুটস্ট্র্যাপটা ইউজ করব। কিন্তু যখন কোনো কিছু যদি আমার বুটস্ট্র্যাপের যে এই লাইব্রেরিটা ইউজ করি, যে ক্লাসটা ইউজ করার কারণে আমাদের যে ডিজাইনটা হচ্ছে সেটা হলে, আমরা তখন হচ্ছে ওই কোনো কিছু যদি কাস্টম মডিফাই কিছু করা লাগে ওইটার বাইরে, তখন আমরা ওইটার উপর সিএসএস দিব। ওকে। তো ডোমেইন আর হোস্টিং, আপনার ওয়েবসাইটের যে নেম থাকে ওইটা ডোমেইন, আর হোস্টিং হচ্ছে যেই স্টোরেজ থাকে ওয়েবসাইটে ফাইলগুলো রাখার জন্য, সেটা হচ্ছে হোস্টিং। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সিএসএস এর বদলে শুধু বুটস্ট্র্যাপ ইউজ করা যাবে, আমরা মেইনলি বুটস্ট্র্যাপটা দিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপটা দেওয়ার কারণে অটোমেটিক কিছু ক্লাস আমরা ডিফাইন করতে পারি, যেগুলোর জন্য আমাদের কোনো সিএসএস লেখা লাগে না, সে বাই ডিফল্ট কিছু ডিজাইন পেয়ে যায়। এরপরে আমরা কিছু কাস্টমাইজেশন লাগলে তার উপরে সিএসএস টা ইমপ্লাই করবো, যেটা আমি বলেছি একটু আগে।
তো সমস্যা নেই, এগুলো আপনারা যখন কাজ করতে থাকবেন, জিনিসগুলো যখন আমরা নতুন করে বানাবো, নতুন করে ইউজ করব, তখন সবগুলো জিনিস স্ক্র্যাচ থেকে আবার দেখানো হবে, তো সমস্যা হবে না। আচ্ছা, মোহাম্মদ মেহেদী হাসান নাবিল, আমি আপনার ব্যাপারটা আমি জানিয়ে দিয়েছি। এখানে কোনো একটা জায়গায় আসলে মিসকমিউনিকেশনের ব্যাপারটা হয়েছে, যে আইদার এখান থেকে ভুল বা ওখান থেকে ভুল কিছু একটা ইয়ে হয়েছে, আমি জানিয়ে দিয়েছি, এটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে ওইটাও জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা। তো যেটা আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমাদের পেজটাকে রেডি করেছিলাম। এটা জাস্ট একটা ডেমো পেজ ছিল যেখানে আমরা কিছু স্ট্যাটিক জিনিস লিখেছিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে, পিএইচপিটা কেন লাগে আমাদের এইচটিএমএল এর মধ্যে, বা পিএইচপির কাজটা অ্যাকচুয়ালি কি, এই বিষয়টা বেসিক্যালি যদি আমি বলতে চাই, এখানে আমাদের যে কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, কিছু হেডিং, কিছু কন্টেন্ট, কিছু ইমেজ, কিছু প্যারা, এই জিনিসগুলোকে বলা হয় স্ট্যাটিক কন্টেন্ট। স্ট্যাটিক কন্টেন্ট কেন? কারণ এই জিনিসগুলো আমি যখন ওয়েবসাইটটা বানাচ্ছি তখন আমি একদম হাতে লিখে দিয়ে দিচ্ছি যে এই জিনিস, এখানে এই জিনিসটাই লেখা থাকবে, বা এখানে এই জিনিসটা ডিজাইন ছবি থাকবে। তো এইগুলোকে পরবর্তীতে কিন্তু আমার যখন এই যে আমি এখান থেকে এই পেজের এই জায়গাতে কিন্তু আমি এটাকে চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না, এবং এখানে যেভাবে আছে সেভাবেই আমার দেখা লাগতেছে। তো এই জিনিসটাকে বলা হয় স্ট্যাটিক কন্টেন্ট, এটাকে স্ট্যাটিক বা ইউজার নন ইন্টারেক্টিভ কন্টেন্ট বলা হয়। আর একটা বিষয় যেটা এটা উল্টো, যেটা সেটা হচ্ছে ডাইনামিক কন্টেন্ট। ডাইনামিক কন্টেন্টের ব্যাপারটা হচ্ছে, এক হচ্ছে ডাইনামিক কন্টেন্ট দুই ধরনের হয়। একটা হচ্ছে ইউজার ইন্টারেক্টিভ, যেটা ইউজার চেঞ্জ করতে পারবে কন্টেন্ট। আমি কোনো একটা জায়গায় ক্লিক করলে কন্টেন্ট কোনো একটা আসবে, কোনো একটা জায়গায় ক্লিক করলে কন্টেন্ট কোনো একটা চলে যাবে, এরকম কিছু একটা ব্যাপার থাকবে। আর আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে কোনো একটা লজিকের উপর ডিপেন্ড করে শো করা হবে। যেমন আমি কোনো একটা কন্টেন্ট শো করব কি করব না, ধরেন আপনি আহ, একটা পেজ ওপেন করলেন, ধরেন আপনার ওয়েবসাইটে গেলেন, আপনি গেলেন হচ্ছে আপনার একটা নিউজ পোর্টাল আছে, আপনি নিউজ পোর্টাল স্ল্যাশ স্পোর্টস এ গেলেন, তখন ওখানে খালি স্পোর্টস এর কন্টেন্ট গুলো দেখাবে। আবার আরেকজন গেল নিউজ পোর্টাল স্ল্যাশ ইয়া কোথায় নিউজ পোর্টাল স্ল্যাশ এন্টারটেনমেন্ট, তখন সেখানে এইসব এন্টারটেনমেন্ট কন্টেন্ট গুলো দেখাবে, কিন্তু পেজটা সেম থাকতেছে। এরকম যখন কোনো লজিক করা লাগে যে আমাদের এই জিনিসটা দেখাবে নাকি ওই জিনিসটা দেখাবে, ওই জিনিসগুলোকে ডাইনামিক কন্টেন্ট হিসেবে বলা হয়। তো এই ডাইনামিক কন্টেন্ট গুলো দেখাবে নাকি দেখাবে, ডাইনামিক কন্টেন্ট গুলো ম্যানেজমেন্ট, যেটা ডাইনামিক কন্টেন্ট গুলো দেখাবে নাকি দেখাবে না, কখন দেখাবে, দেখালে কিভাবে দেখাবে, এই জিনিসগুলো, বা ইউজার চেঞ্জ করলে কতখানি চেঞ্জ করতে পারবে, ইউজারে কোন জায়গায় ক্লিক করলে কি জিনিস হবে, এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট এর ব্যাপারটা, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড এবং পিএইচপি হচ্ছে সার্ভার সাইড। তো ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড নিয়ে আমরা বেসিক ক্লাসে কিছু কথা বলেছিলাম, এবং আমরা যখন ফিউচারে কাজ করতে করা শুরু করবো তখন এই জিনিসগুলো আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই পেজটাতে আমি এখন একটু, আমাদের যেটা রেফারেন্স অলওয়েজ আমি বলি, ডাব্লিউ3 স্কুল। ডাব্লিউ3 স্কুলে আমরা যদি যাই, আমি এই রেফারেন্সটা থেকে আপনাদেরকে দেখাই সব সময়, কারণ যেটা মেইনলি, যাতে আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন যাতে কোথায় কিভাবে জিনিসটা খুঁজে বের করা যায়, সেই জিনিসটা যাতে আপনাদের জানা থাকে। এটার জন্য আপনাদের সুবিধার জন্য এই বিষয়টা আমি আমি এভাবে করাটাই প্রেফার করি, যাতে আপনারাও এই স্টেপটাই ফলো করতে পারেন যখন নিজেরা কাজ করতে যাবেন, যে কিভাবে কিভাবে আমি কোত্থেকে কিভাবে জিনিসগুলোকে বের করতে পারি। আর আমরা তো আছি ইনশাল্লাহ। আচ্ছা, তো পিএইচপি, ফার্স্টে আমাদের যেটা লাগবে, পিএইচপি তে কাজ করার জন্য আমাদের পিএইচপি জন্য একটা পিএইচপি ইনস্টল করা লাগবে, একটা ডাটাবেজ ইনস্টল করা লাগবে, একটা ওয়েব সার্ভার লাগবে। এখন ওয়েব সার্ভার কি জিনিস? ওয়েব সার্ভার হচ্ছে যেইখানে আমার কোড গুলো থাকে, বা আমি যখন একটা ওয়েবসাইট লঞ্চ করি কোনো জায়গায়, তখন যখন আমি লাইভে দেই তখন হচ্ছে আমার কোড গুলো কোন জায়গায় যেখানে স্টোর করা থাকে, সেটা হচ্ছে আমার ওয়েব সার্ভার। ওখান থেকে ওই সার্ভারই থেকেই কোড গুলো রান করে। আর পিএইচপি তো পিএইচপি, এটা ইনস্টলার ব্যাপারটা আছে। এবং ডাটাবেজ, মাইস্কুয়েল এর জন্য পিএইচপি বাই ডিফল্ট মাইস্কুয়েল সেটআপ করা থাকে। এখন ওই জন্য এই ডাটাবেজ ইউজ করার জন্য আমাদের ডাটাবেজ ইনস্টল করা লাগবে। এখন এই তিনটা জিনিস একসাথে কম্পাইল থাকে হচ্ছে জ্যাম্প নামের একটা টুল আছে, এই জ্যাম্প নামের টুলটাতে। যে এখন আমরা আজকে জ্যাম্পটা ইনস্টল করে কিভাবে ওটার মধ্যে আমরা পিএইচপি নিয়ে কাজ করতে পারি সেই জিনিসটা দেখবো।
ল্যাপটপের চার্জ শেষ পর্যায়ে। এটা ঠিক আছে, দেখছি আমি ল্যাপটপের চার্জ দিলাম। আমি আমাদের র্যাম ডাউনলোডের জন্য চাই। আচ্ছা, র্যামটা ডাউনলোড হতে থাকুক, আপনারও ডাউনলোডটা যদি করা থাকে তো ভালো, যদি না করা থাকে আপনার ডাউনলোডটা দিয়ে রাখেন। এর মধ্যে আমি পিএইচপি স্ক্রিপ্টিং, পিএইচপির যে বেসিক জিনিসগুলো নিয়ে কিছুটা কথা বলি। এগুলো অলরেডি আপনারা জানেন, পিএইচপি কি করে, কিভাবে করে, কি করে। আচ্ছা, পিএইচপি লেখার সিস্টেমটা কিরকম হয়? পিএইচপি লেখার সিস্টেমটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম যে এইচটিএমএল যখন আমরা লিখি আমাদের কিছু ট্যাগ বলে দেওয়া লাগে, যে এই ট্যাগটা কি হেডার নাকি প্যারাগ্রাফ নাকি হেডলাইন নাকি টাইটেল, এভাবে ট্যাগ গুলো দিয়ে আমরা বলি। বডি ট্যাগ থাকে, হেডার ট্যাগ থাকে। পিএইচপির জন্য সেরকম একটা ট্যাগ আছে যেটা লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম: অ্যারো পিএইচপি। এখন যদি ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা যদি আমি আমার এইচটিএমএল ফাইলটার মধ্যে দিই, যেটা আমাদের আগে ক্রিয়েট করা ছিল, আমি ওটা ওপেন করি যদি, কারণ দেখি তাহলে কি হয়। একটা মিনিট, আমি চার্জারটা একটু কানেক্ট করি। আচ্ছা, ভিজুয়াল স্টুডিওতে আমরা যদি আজকে ওপেন ফোল্ডার নিয়ে কাজ করি, মানে ওপেন ফোল্ডার দিই, সেক্ষেত্রে আমাদের যেটা থাকতেছে, পিএইচপি ক্লাস ওপেন ফোল্ডারটা করলে এই যে যেটা আমি ওদিন বলেছিলাম, যে যে এই জায়গাতে যে ইয়াটা থাকে, ফুল ট্রিটা থাকে, আমাদের কোন কোন জিনিস নিয়ে কাজ করা হচ্ছে, ফোল্ডারের সব ফাইলগুলো এ থেকে আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে একটু জুম আউট করি, আমার স্ক্রিনটা ছোট তো, এখানে যদি এতটা জুম করে রাখলে একসাথে বেশি জিনিস আমি দেখাতে পারবো না। এটা একটু স্ট্যান্ডার্ড আছে। তো এটা আমাদের ওইদিন বানানো ছিল, আমরা জাস্ট এটার মধ্যে আমাদের যে পিএইচপি ট্যাগওয়ালা যে জিনিসটা কপি করলাম আমরা, সেটা দিয়ে দেখি কি হয়। এটাকে যদি আমি এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, দিলাম, সেভ করলাম, সে কিন্তু কিছু দেখাচ্ছে না। অন্য কোথাও দিয়ে দেখি, এটা ইমেজের বাইরে যদি দেই, করলাম, না, স্টিল এটা আসছে না। আসছে না কারণ হচ্ছে এইচটিএমএল এখনো এই ট্যাগটাকে চিনে না। এই ট্যাগটাকে চিনানোর জন্য তার ফাইল, এইচটিএমএল এর মধ্যে এই ট্যাগ বলে কিছু নেই। এই ট্যাগটা চিনানোর জন্য তাকে আমার একটা পিএইচপি ফাইল হিসেবে সেভ করা লাগবে। যদি পিএইচপি ফাইল হিসেবে সেভ দিই, তখন সেটাকে আমি পিএইচপি, তার মধ্যে আমি পিএইচপি ট্যাগ গুলো এবং এইচটিএমএল টা ইউজ করতে পারবো। এইচটিএমএল ট্যাগের মধ্যে পিএইচপি ট্যাগ ইউজ করা যায় না, কিন্তু পিএইচপি ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আর কি, সরি ট্যাগ না, ডট এইচটিএমএল ফাইলের মধ্যে আপনি পিএইচপি ট্যাগ ইউজ করতে পারবেন না, কারণ সে পিএইচপি কিনবে না। কিন্তু আপনি যদি পিএইচপি ফাইল ইউজ করেন, পিএইচপি ফাইলের মধ্যে এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারবেন। পিএইচপি ফাইল বাই ডিফল্ট এইচটিএমএল টাকে সাপোর্ট করে। আচ্ছা, আমাদের ডাউনলোডটা মনে হয় হয়ে গেছে। তো এখন এটাকে যদি আমি কাজ করাতে চাই, সেক্ষেত্রে আমাকে ফাইলটা সেভ করতে হবে। আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করি এটার জন্য। আমি এটাকে মাইপেজ ডট পিএইচপি নামে সেভ করলাম। এখন কিন্তু দেখেন এই আমাদের যে আইডিই বা যেটা আমাদের কোডিং টুল, যেটা সে কিন্তু পিএইচপিটাকে নিয়ে আসবে, ইয়া করতেছে যে এটা পিএইচপি ক্যানট ভেরিয়েবল পিএইচপি এক্সটেনশন।
তো পিএইচপি সে এটাকে পিএইচপি সিনট্যাক্সটাকে কিছুটা কালার করে দিল। এখন আমরা দেখি, আমরা যেভাবে বলেছিলাম, আমাদের যদি কোনো কিছু নতুন কিছু নিয়ে কাজ করা লাগে সেটার জন্য আমরা কি এক্সটেনশন পেতে পারি। পিএইচপি দিয়ে সার্চ দিই, পিএইচপি ইন্টেলিজেন্স, পিএইচপি ডিবাগ, অ্যাডভান্স অটো কম্পিলেশন, পিএইচপি কোড ইন্টেলিজেন্স, যেটা ফরম্যাট এসটিএমএল ইন পিএইচপি, পিএইচপি পিএইচপি কোন জিনিসটা করে, পিএইচপি ইন্টেল একটা ইনস্টল করে রাখো। এই এক্সটেনশন গুলো আমাদেরকে পিএইচপির সিনট্যাক্স গুলো নিয়ে কাজ করতে সাহায্য করবে। সিনট্যাক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার জন্য এটার যে গ্রামার, সেই গ্রামারটা যাতে ঠিক মতো কাজ করে ওইটা। আচ্ছা, পিএইচপি এক্সিকিউটেবল নট ফাউন্ড, ইনস্টল পিএইচপি 7, এগুলো কারণ হচ্ছে আমাদের সিস্টেমে এখন পর্যন্ত কোনো পিএইচপি ইনস্টল করা নেই। এই কারণে সে পিএইচপি ট্যাগ পেয়েছে এখন, কিন্তু ট্যাগ পাওয়ার পরে শিওর গুলো দেখাচ্ছে যে এটা নিয়ে সে কাজ করতে পারতেছে না। পিএইচপি ট্যাগের জিনিসটা কিন্তু কাজ করছে না এখনো। ডট পিএইচপি দিয়ে আমি সেভ করলাম, কিন্তু ডট পিএইচপিটাকে আমি কিন্তু আমাদের যেমন ডট এইচটিএমএল টা যেমন আমাদের একটা অপশন থাকে ডিরেক্টলি ওয়েব পেজে ওয়েবসাইটে লোড করার, দেখেন এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে লোড হবে না। আমি যদি এটাকে ওপেন উইথ দেই, ফায়ারফক্স সামনে আছে ওটা দিয়ে দেই, সে কিন্তু এটাকে এইচটিএমএল ফাইলটাই ওপেন করলো, এবং এখানে কিন্তু পিএইচপি ট্যাগটারও কোনো কিছুই নাই। ঠিক আছে? তো এই ইস্যুটা সলভ করার জন্য, এই ইস্যুটা বলতে কি, পিএইচপি অলওয়েজ কাজ করে যখন এনভায়রনমেন্টের মধ্যে পিএইচপি ইনস্টল করা থাকে এবং একটা সার্ভারের মধ্যে। এই জন্যই আমাদের সার্ভারটা ইনস্টল করা লাগে। তো আমরা এখন সার্ভার ইনস্টলেশনের দিকে আগাই। জ্যাম্পের ডাউনলোড লিংক আপনারা জাস্ট, জ্যাম্পের ডাউনলোড লিংকটা হচ্ছে, এটা গুগলে সার্চ দিলেই ফার্স্টেই আসবে, কিন্তু তারপরে যদি আলাদা করে আপনাদের লিঙ্কটা লাগে, আমরা আমাদের পোস্ট গুলো এখন দেওয়া হবে সেখানে লিঙ্কটা দিয়ে দিই। গুগলে সার্চ করে ফার্স্টে টেক্সটে ঢুকে জ্যাম্প ডাউনলোড অপশন পেয়ে যাবে। আচ্ছা, আমাদের জ্যাম্পটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ওটাকে ইউজ করি। লেটেস্টটা করেন হিমেল সাহেব। আপনার পিসিতে অ্যাপাচি 2 ডাউনলোড করা আছে। অ্যাপাচি 2 শুধু থাকলে হবে না, অ্যাপাচি 2 হচ্ছে শুধু সার্ভার। আর জ্যাম্প যেটা করে, সে অ্যাপাচি 2 সার্ভারটা ইনস্টল করে, সাথে আপনার মাইএসকিউএলটা ইনস্টল করে, এবং ওই পিএইচপিও ইনস্টল করে। তো প্রেফার বেটার হয় আপনি যদি জ্যাম্পটা আর রিইনস্টল করে নেন। হ্যাঁ, ওয়ার্ম সার্ভার কাজ করবে, জ্যাম্পের সমস্যা নেই, সেম সেটিং এ কাজ করে। আচ্ছা, আমি কিন্তু কোনো কিছুই চেঞ্জ করছি না, ডিফল্ট পজিশন ডিফল্ট সেটআপেই ইনস্টল করে যাচ্ছি, সি ড্রাইভে ইনস্টল করতেছি। আপনারা যদি অন্য কোনো ইনস্টল করতে চান করতে পারেন, সেক্ষেত্রে সেখানে আমাদের ফোল্ডার গুলো নিয়ে কাজ করা লাগবে। আপনি যখন কাজ করবেন সার্ভার ফোল্ডার ফাইলগুলো আপনাকে ওই লোকেশনে রাখতে হবে, কারণ এটা যেই লোকেশনে ইনস্টল হবে, বাই ডিফল্ট পিএইচপিও সেই লোকেশনে ইনস্টল হবে। পরবর্তীতে চাইলে পিএইচপি কে ফুল ইনভার্টার কন্ট্রোল দেওয়া যায়, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখলে দেখতে পারি, কিন্তু আপাতত আমরা ডিফল্ট সেটআপেই কাজ করব। দেখে আসি এর মধ্যে আমাদের ডাব্লিউ3 স্কুলে কি আরো কিছু দেখার মতো আছে কিনা। জ্যাম ছাড়া আপনি যদি ডোমেইনে কাজ করেন, হ্যাঁ, ডোমেইনে কাজ করলে হবে,
কিন্তু ডোমেইন হোস্টিংটা নেওয়া লাগবে, সেটার জন্য আপনার ওই পেমেন্টটা করা লাগবে। ডোমেইনের আপনাদের হোস্টিং এর যখন আপনি যখন ভিজুয়াল স্টুডিও তো ধরে পিএইচপি করা যাবে না কেন? হ্যাঁ যাবে, ভিজুয়াল স্টুডিও যে কোনোটাতে পিএইচপি করা যাবে। আর হচ্ছে জ্যাম্প ডোমেইনের কাছে যেটা বলছিলাম, ডোমেইনের জন্য আপনি যখন ডোমেইন নিবেন সাথে একটা হোস্টিং নিবেন, যখন শেয়ার্ড হোস্টিং এ যে সি প্যানেলটা থাকে, সি প্যানেলের যে, হ্যাঁ সি প্যানেলের যে ইয়াটা থাকবে, এনভায়রনমেন্টটা থাকবে, জ্যাম্প আপনাদের সেম একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তো জ্যাম্পের মাই স্কোয়ারের জন্য, তো তখন আপনি ওই জিনিসটা ফলো করলে ওইটাকে ওইভাবে করতে পারবেন। আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে ইয়ার আপনার হোস্টিং এর ফাইল ম্যানেজারে গিয়ে, আমরা যেটা জ্যাম্পের ফাইল ম্যানেজারে কাজ করব, সেই হোস্টিং এর ফাইল ম্যানেজারে আপনার করতে হবে। আমি প্রেফার করব আপনি যদি জ্যাম্পেরটাই ফলো করেন, তাহলে আপনার জন্য ওইটা পরবর্তীতে জাস্ট ওখানে কপি পেস্ট করে দিলেই কাজ হয়ে যাবে। আর আপনি যদি ডিরেক্ট ওখানে কাজ করতে চান করতে পারবেন, কিন্তু জ্যাম্প যতটা ফাস্ট কাজ করবে, আপনার হোস্টিং কিন্তু ততটা ফাস্ট কাজ করবে না। কারণ আমাদের লোকাল হোস্টে আমরা তো তাড়াতাড়ি কাজটা করতে পারবো। আপনি জ্যামটা ইনস্টল করে নেন। জ্যামটা ইনস্টল করলে যেটা হবে, জ্যামটা বাই ডিফল্ট আপনাকে যে ইনভারনমেন্টটা সেট আপ করে দিবে। আপনি যদি ইয়া করেন, যদি ভিজুয়াল স্টুডিওটা, বা ভিজুয়াল স্টুডিওতে তো কোনো সার্ভার ইনভারনমেন্ট সে দিবে না। আপনার অ্যাপাচি সার্ভার আছে আর ডাটাবেসটা ইনস্টল করা আছে, কিন্তু আপনার পিএইচপিটা আলাদা করে ইনস্টল করা লাগবে। তো আপনি যদি এখন ওভাবেই করতে চান জ্যাম ছাড়া, সেক্ষেত্রে আপনার যেটা করা লাগবে, পিএইচপি ম্যানুয়ালি ইনস্টল করে আপনার ইনভারনমেন্ট সেট আপ করা লাগবে। তো এই ক্ষেত্রে এই জন্য হচ্ছে আপনি বেটার হয় জ্যামটা ডাউনলোড করে, জ্যামটা আপনার যেখানে ইনস্টল হবে সেখানে একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে থাকবে, সেটা আপনার ডিফল্ট এনভায়রনমেন্টকে কোনো হ্যাম্পার করবে না। তো আপনি ওইটার মধ্যে আপনি কাজ করতে পারেন, যে আপনার অ্যাপাচি টুটা যেখানে কারেন্টলি ইনস্টল করা আছে সেটা না, সেখানে না করে জ্যামটা আপনি অন্য একটা জায়গায় ইনস্টল করেন, তারপর আমাদের সাথে জ্যামটা ফলো করেন। তাহলে আপনার জন্য ইজি হবে। কারণ এখন আপনি যদি ওখানে ইউজ করতে চান, আপনার পিএইচপি আলাদা করে ইউজ করে তারপরে ইনস্টল করে, সেক্ষেত্রে আপনার ফুল পিসিটাকে সার্ভার হিসেবে ইউজ করার জন্য, তো ওটাকে সার্ভার সেটআপের জন্য আরেকটা একটা কমপ্লেক্স মেথডের মধ্যে দিয়ে যাওয়া লাগবে। পিএইচপি এর জন্য এই এক্সটেনশন, হ্যাঁ আমি জাস্ট পিএইচপি যেভাবে দিলাম, ওই যে ভিজুয়াল স্টুডিওতে পিএইচপি লিখে সার্চ করার পর সামনে যে ইন্টেলিফেন্স আর ইন্টেলিসেন্সটা আসছে, ইন্টেলিসেন্সটা আমাদের সিনট্যাক্সের জন্য হেল্প করে, এবং এটা মনে হয় ইয়ার জন্য ছিল, পিএইচপি সার্ভারের কিছু সিম্বল টিম্বল নিয়ে কাজ করে এটা। তো এই দুটো দিয়ে রাখতে পারেন। এই ইয়া না, ম্যান্ডেটরি না, আপনি এইচটিএমএল এর যে এক্সটেনশন গুলো আছে সেটাও মোটামুটি পিএইচপির সব ইয়াগুলোই কনফার করে, এবং আমরা বেসিক্যালি এইচটিএমএল এর সিনট্যাক্স এর ইয়াতেই থাকবে, পিএইচপি আমাদের অল্প থাকবে স্ক্রিপ্ট গুলোতে। লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করে নিলে যেটা হবে সেটা হচ্ছে, লাইভ সার্ভারের জন্য কাজ করানোর জন্য আপনার ফোল্ডার স্ট্রাকচারটা একটা স্পেসিফিক স্ট্রাকচারে তা লাগে, যেটাতে আপনার হচ্ছে ওইটা লাইভ সার্ভার, আচ্ছা লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করে নিলে হবে কিনা, লাইভ সার্ভার এক্সটেনশনের জন্য আপনার সিস্টেমে পিএইচপি ইনস্টল থাকা লাগবে। আর ইনস্টল থাকা লাগলে তারপরে সেটা কিভাবে হোস্ট করবো, ও একটা ভার্চুয়াল হোস্ট ক্রিয়েট করে দিবে। ওই ভার্চুয়াল হোস্টের মধ্যে ঢুকে আপনার কাজ করবে, আপনার ওয়েবসাইটটা লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা হচ্ছে আমরা যেটা করি সবসময়, জ্যাম্প ইনস্টল করেই করি। তো আমি আমাদের এই কোর্সে আমরা জ্যাম্প ইনস্টল করেই কাজটা দেখাবো। সেক্ষেত্রে আপনারা যদি অন্য কোনো ওয়েতে এটা করতে চান, ওটা কিন্তু যদি এনভায়রনমেন্ট সেটআপটা নিয়ে যদি কোনো সমস্যা হয়, বা যদি এনভায়রনমেন্ট সেটআপটাতে কারোর কোনো ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনাদের জন্য কোর্সটা ফলো করা টাফ হয়ে যেতে পারে। কারণ আমরা তো
ইনস্টল করে ওটার সাথে এগিয়ে যাবো। তো আমি প্রেফার করবো আপনার জ্যামটা আপাতত ইনস্টল করে কাজ করতে থাকেন আমাদের সাথে। আর এরপরে যদি ওগুলা ওই সেট আপ গুলো করতে চান আলাদা করে নিজেদের মতন, সেটা আপনারা পরে করতেই পারবেন। হ্যাঁ, ইউএসসি প্রবলেম জাস্ট একটা ওয়ার্নিং দেয়, আপনি ওকে দিলে এটা হয়ে যাবে। সেট আপ হ্যাজ ফিনিশ ইনস্টলিং জ্যাম্প এবং ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল, আমি ইয়েস করে রাখছি, তো ফিনিশ দিলে আমার সাথে হবে। আচ্ছা, এই পেজ পর্যন্ত সবাই এই পেজ পর্যন্ত সবাই আসলে আমরা কিছুক্ষণ ওয়েট করছি, এই পেজ পর্যন্ত সবাই আসুক, তারপর আমরা স্টার্ট করে দিব। এখানে কি সবাই আছি আমরা? কারণ আমার ইন্টারনেট বেশ স্লো ছিল, আমি আমারটা যেহেতু ইনস্টল হয়ে স্টার্ট হয়ে গিয়েছে, আশা হোপফুলি আপনাদেরও হয়ে যাবে। আচ্ছা, কয়েকজনের না আছে, আপনারা আমি কিছুক্ষণ একটু ওয়েট করি, আপনারা শেষ করেন এটা। এই যে জ্যাম যখন ইনস্টল হয়েছে, সে একই সাথে অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কিউরি, টমক্যাট এই কয়েকটা জিনিস ইনস্টল করে দিয়েছে আপনাদের এই ফুল সিস্টেমের মধ্যে। আমরা কারেন্টলি অ্যাপাচি আর মাইস্কুয়েল নিয়ে কাজ করব, ফাইলজিলা, মার্কিউরি আর টমক্যাটটা আমাদের এখন লাগবে না। অ্যাপাচিটা হচ্ছে সার্ভার, মাইস্কুয়েলটা হচ্ছে ফর ডাটাবেস। আচ্ছা হৃদয় সাহেব, আপনার মাইস্কুয়েলটাকে কুইট করে তারপরে আপনি জ্যামটাকে স্টার্ট করতে পারবেন, তাহলে সমস্যা হবে না। একসাথে দুইটা মাইস্কুয়েল ইনস্ট্যান্সে চালাবে না, জ্যাম যখন স্টার্ট করে সে নিজের একটা মাইস্কুয়েল ইনস্ট্যান্স চালু করতে চায়। তো যদি পুরাতন কোনো মাইস্কুয়েল ইনস্ট্যান্স চলতে থাকে ওটার সাথে ক্ল্যাশ করে। ওকে, তো যেটা হচ্ছে এখন আমি কন্টিনিউ করি। তো আমি যদি এখন এখানে অ্যাপাচিটা স্টার্ট দিই, যেহেতু আমাদের এখন মাইস্কুয়েল নিয়ে কাজ, ডাটাবেস কানেক্ট করতেছি না, আমি এখন এটা স্টার্ট করলাম না। অ্যাপাচিটা স্টার্ট করার সাথে সাথে যেটা হবে, সে আমাকে লোকাল আমার আহ, এই ইউআরএলটাকে, আমি যদি লোকাল হোস্ট নামে আমাকে একটা ইউআরএল ক্রিয়েট করে দিল। এই দেখেন, এটা হচ্ছে আমার নিজের ইউআরএল এখন। ঠিক আছে, এটা আছে কোথায়, এটা কোত্থেকে লোড হচ্ছে? এটা লোড হচ্ছে আমাদের এই ফাইল লোকেশনে। এই ফাইল লোকেশনটা একটু খেয়াল রাখবেন আপনারা। এটা আমি যেখানে ইনস্টল করেছিলাম আমাদের সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স যে ফোল্ডারটা, এখানে। ঠিক আছে, এখানে আমাদের এই এই ফাইল লোকেশনটা হচ্ছে আমাদের এই যে এই ড্যাশবোর্ড, লোকালহোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড হচ্ছে এই ফাইল লোকেশনটা। এখন আমরা এখানে যত কাজ করব বা যত জিনিস ক্রিয়েট করব তা সবকিছু এখানে থাকবে। ফর এক্সাম্পল, আমাদের আমাদের যেটা পিএইচপি আমাদের ফার্স্ট দিন যেটা করলাম আমরা, সেটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, ধরেন আমি এটাকে কপি করলাম, কপি করে জ্যাম্পের এইচপি ডক্স এর ভিতরে নিয়ে আসলাম। ইউআরএল এর মধ্যে স্পেস থাকাটা একটু সমস্যা, ইউআরএল ইউজুয়ালি স্পেসটা হ্যান্ডেল করতে পারে না, সে মাঝখানে কিছু সিনট্যাক্স ঢুকে মানে কিছু সিম্বল ঢুকিয়ে দেয়। তো এখন যদি আমি যেটা বললাম যে এই স্ল্যাশ ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের ওই পেজটা, তো লোকাল হোস্ট স্ল্যাশটা হচ্ছে আমাদের এই htdocs ফোল্ডারটা, আমাদের ফোল্ডারের নাম কি, পিএইচপি ক্লাস। যদি আমি এই দেখেন, এটা কিন্তু আমাদের ফাইলগুলোকে পেয়ে গেছে। এবং এখন যদি আমি ডট এইচটিএমএল ফাইলটা ওপেন করি, সরি, এখন যদি আমি আমার ডট পিএইচপি ফাইলটা ওপেন করি, এই দেখেন মাই পিএইচপি স্ক্রিপ্ট লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এভাবে ডট পিএইচপি ফাইলটাকে রান করার জন্য আমাদের এই জন্যই জ্যাম্পটা দরকার পড়ে। এই সার্ভার ছাড়া ডট পিএইচপি ফাইলটা রান করা যায় না। এ পর্যন্ত যতখানি হয়েছে, এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা?
আচ্ছা, তো বেসিক্যালি আমরা সোফার যা করেছি, এক লাইনে যদি আমি বলতে চাই, আমাদের যেহেতু পিএইচপি ফাইলটা আমাদের ডট পিএইচপি ফাইলে কাজ করা লাগবে, এবং ডট পিএইচপি ফাইল ডট এইচটিএমএল ফাইলের মতো যে কোনো জায়গা থেকে রান করা যায় না। তো ডট পিএইচপি ফাইল রান করার জন্য আমাদের একটা নিজস্ব সার্ভার লাগে। এই জন্য আমরা হচ্ছে একটা সার্ভার ইনস্টল করেছি। ওই সার্ভারের মধ্যে ডট পিএইচপি এবং ডট পিএইচপি ফাইলটাকে ওই সার্ভার থেকে রান করেছি। সার্ভারটা লোকেটেড থাকে জ্যাম্পের মধ্যে আন্ডার এইচসি ডক ফোল্ডারের মধ্যে। এক্সকিউজ মি, আমার একটা কল এসছে, আমি একটু কলটা। সরি। তো বেসিক্যালি দ্যাট ওয়াজ ইট, যে আমরা কিভাবে সার্ভারটাকে ইনস্টল করলাম, সার্ভারটা কোন লোকেশনে থাকে, এবং ওই লোকেশনে গিয়ে আমরা কিভাবে নেভিগেট করতে পারি, সেই জিনিসটা করলাম। এখন যেটা হচ্ছে যে আমরা যখন আমাদের, তো এখন মনে করেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ইউআরএল, মাই ফার্স্ট ওয়েব পেজ ডট পিএইচপি। এখানে যে ব্যাপারটা আছে, এখানে হচ্ছে যখন আমরা যদি পিএইচপি বা এইচটিএমএল দুইজনেরই একটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে, সে ডট ইন বাই ডিফল্ট কোনো একটা ফোল্ডারকে যখন অ্যাক্সেস করে, আমরা যখন এখানে দিলাম, এই যে ধরেন স্ল্যাশ মাই ক্লাস, এভাবে যখন দিলাম, তখন সে এই যে আমার ফাইল ডিরেক্টরিটা দেখিয়ে দিচ্ছে। এখন আমরা যখন লাইভে কাজ করতে যাব, বা লাইভে যখন আমাদের কোনো ওয়েবসাইট থাকবে, এই জিনিসটা আমরা কখনোই চাবো না, কারণ এটা খুবই বড় একটা সিকিউরিটি ইস্যু। এটাতে আপনার সব ফাইল দেখা যাচ্ছে, এবং এটা থেকে ডাউনলোড করে যে কোনো ভাবে এটার মধ্যে পুশ, এইভাবে না হোক যেভাবে ভাবে করা যেতে পারে, বাট ফাইল ডিরেক্টরিটা দেখা যাও এটাও কোনো ইয়ে না। তো এই জন্য যেটা এটাকে ডিটেক্ট করার, যেটা সবসময় যেটা করা হয়, বা যেটা খুব সবচেয়ে ইজিয়েস্ট হয়, সেটা হচ্ছে যে পিএইচপি বা এইচটিএমএল এর যে ডিফল্ট বিহেভিয়ার, যেটা তারা এরকম ভাবে কোনো ফোল্ডারে ঢুকলে অলওয়েজ দে লুক ফর ইন্ডেক্স ডট এইচটিএমএল অথবা ইন্ডেক্স ডট পিএইচপি। তো এই নামে আমরা যদি কোনো ফাইল রাখি, সে বাই ডিফল্ট ওইটাকে লোড করে। যেমন ধরেন আমি যখন এখানে আসছিলাম, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ডে আসছিলাম, কিন্তু বাই ডিফল্ট এটা এই পেজটা লোড করেছিল, কারণ হচ্ছে এইখানে দেখেন ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আপনাদের কিন্তু ওই পেজের ডিজাইন গুলো করা আছে। আমাদের ভিজুয়াল স্টুডিওটা কই, ওখানে পেজ ফেলার জন্য আমি এটা করে দিলাম। See? এখানে কিছু, এখানে জিনিসটা, বাট এই কোডটার কারণেই বেসিক্যালি, কোডটার কারণে আমাদের এই পেজটা লোড হচ্ছে, সে কিন্তু তার ফোল্ডার স্ট্রাকচারটা দেখাচ্ছে না। তো একইভাবে আমরা যদি আমাদের এই পিএইচপি ক্লাসের ভিতরে ডট, এই মাই ফার্স্ট পেজ ওয়েব পেজটাকে যদি আমি ইন্ডেক্স ডট পিএইচপি নাম দিয়ে দিই, তারপরে যদি আমি এখানে ঢুকি, এখন কিন্তু ডিরেক্টলি আমাদের ফাইলটা লোড হচ্ছে, ওয়েবসাইটে লোড হয়ে যাচ্ছে উইদাউট শোয়িং মি দ্য ডট পিএইচপি এক্সটেনশন, এবং আমাকে সে কোনো ফাইল স্ট্রাকচারও দেখাচ্ছে না। এটা হচ্ছে আপনাদের যে বাই ডিফল্ট যে ফোল্ডারটাতে আপনাদের ওয়েবসাইট থাকবে বা প্রজেক্ট থাকবে, সেখানে মেইন ফাইলটাকে ইন্ডেক্স ডট পিএইচপি নামে রাখা, যাতে জিনিসটা থাকে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আমরা পিএইচপির ব্যাপারে কিছুটা কথা বলি। অনলি একটা ফাইলে এই নামে রাখা যাবে, হ্যাঁ একটা ফাইলে রাখা যাবে। আপনি অন্যান্য ফাইলগুলোকে পরবর্তীতে আমরা যখন মাল্টিপল পেজ নিয়ে কাজ করব, তখন অন্যান্য ফাইলগুলোর সাথে এখানে আমরা হচ্ছে ওই জিনিসগুলো নিয়ে উম, ওই অন্যান্য ফাইলের মধ্যে ওই জিনিসগুলোকে ইনক্লুড করার একটা ব্যবস্থা করবো। সরি, আমি আপনাদের একটা কোশ্চেনে ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম একটু। মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করলে ভালো হয়। এখন মেসেঞ্জারে গ্রুপ আসলে আমাদের যেটা ফেসবুক গ্রুপটা আছে, সফটওয়্যার গ্রুপ, আপনারা ওখানে মেসেজ দিয়ে রাখতে পারেন। ওখানে আমাদের যতখানি পারা যায় রেসপন্স করা হয়, এবং পরবর্তীতে আরো বেশি রেসপন্সিভ হবে ওই জিনিসটা।
বা ওখানে যদি আপনার কোনো ইস্যু থাকে আপনি ওখানে মেসেজ দিয়ে রাখলেন, আমি হয়তো আমি ওটা ওই পেজটাতে গ্রুপটাতে অ্যাডমিন হিসেবে আছি। আমি মাঝে মাঝে কয়েক ঘন্টা করে ওটা মেসেজগুলো দেখি। তো তখন আমি কিছু ইস্যু যদি ওখানে সলভ করে দেওয়ার মতো থাকে আমি ওখানে করে দিতে পারবো। হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথেও ইন্টিগ্রেট করা যাবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট পিএইচপি, যে কোনোটার সাথে করা যাবে। আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করছি তাই পিএইচপি নিয়ে কাজ করব, পিএইচআই ডট পিএইচপি তে করেছি আমরা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এখানে আছে। আচ্ছা, এখন একটা জিনিস যেটা, যে আমাদের এটা ছিল আমাদের ডট এইচটিএমএল ফাইলটা, এবং এখানে দেখেন, আপনারা যদি কোনো একটা ডট এইচটিএমএল ফাইল দেখেন, এখানে যখন ভিউ পেজ সোর্সে যাব, তখন কিন্তু আমি এই পেজের যত জায়গায় যত জিনিস লেখা আছে, কিভাবে লেখা আছে, এই পুরো জিনিসটা দেখতে পাচ্ছি। আর এখানে এটা হচ্ছে ডট পিএইচপি ফাইলটা। এখানে যখন আমি ভিউ পেজ সোর্সে যাই, তখন এখানে যে পিএইচপি ট্যাগটা আছে, পিএইচপি ট্যাগটা কিন্তু দেখা যাচ্ছে না। পিএইচপি খালি হচ্ছে পিএইচপি ট্যাগের ভিতরে কি আছে ওই লেখাটা দেখা যাচ্ছে। কারণ এটাকে আমরা প্রিন্ট কর মানে দেখানোর জন্য দিয়ে রেখেছি যে এই জিনিসটা দেখা যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যেটা, যে পিএইচপি ট্যাগের ভিতরে আমরা যেসব লজিক নিয়ে কাজ করব, বা পিএইচপি ট্যাগ ইউজ করে অন্যান্য যেসব পিএইচপির প্রপার্টিজ নিয়ে কাজ করব, ভ্যারিয়েবলস বা ডাটা, ওগুলো নিয়ে যখন কাজ করব, সেই জিনিসগুলো যদি আমাদের পেজে থাকেও, এই জিনিসগুলো কিন্তু ভিজিবল থাকবে না। এটা পিএইচপির একটা সিকিউরিটি কনসার্নের জন্য করা হয়েছে। তো এটা একটা বিষয় যেটা আপনাদের জন্য কাজে লাগতে পারে। আর এখন মেইনলি যেটা, পিএইচপি কে নিয়ে আমরা কি কি করতে পারি, আমরা যদি এই ওয়েবসাইটটার মধ্যে পিএইচপি তে কাজ করতে চাই। আমাদের ওয়েব পেজটা কোথায়? তো এই ছিলাম আমরা আমাদের ফাইলে। তো এটা এখন মনে হয় নাই, আমি একটু রিফ্রেশ দেই। ও আচ্ছা, সরি, এটা তো আমাদের ওই ফোল্ডারে ছিল। আমি আমাদের যে ফোল্ডারে কাজ করছি ওটাতে চলে যাই। সরি, চলে গেছে। ওকে। আচ্ছা, এখন এখানে তখন আমরা পিএইচপি স্ক্রিপ্ট ইউজ করতেছি। পিএইচপি স্ক্রিপ্ট ইউজ করে দেওয়া মানে এইচটিএমএল এর মধ্যে আমরা পিএইচপি স্ক্রিপ্ট স্টার্ট, এটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলা হয় পিএইচপি স্ক্রিপ্ট এন্ডিং ট্যাগ। পিএইচপি স্ক্রিপ্ট স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমরা বলে দিচ্ছি যে আমরা এই জায়গাটুকুতে পিএইচপির কোড লিখবো। এবং এই দেখেন, ইকোটা হচ্ছে একটা পিএইচপি সিনট্যাক্স বা পিএইচপির একটা টার্ম, পিএইচপির একটা টার্ম। এই কারণে ইকোটা কিন্তু আমাদের ওখানে শো করছিল না। এই ইকোটাকে যদি আমি পিএইচপি ট্যাগের বাইরে লিখি, তাহলে দেখেন কি হয়। পিএইচপি ট্যাগ এখানে স্টার্ট করেছি, এখানে ক্লোজ করে দিয়েছি। আমি ভিতরে কোনো কোড লিখিনি, আমি ইকো মাই পিএইচপি স্ক্রিপ্টটা লিখে রেখেছি। এখন যদি আমি এখানে যাই, দেখেন ইকো মাই ফার্স্ট পিএইচপি কি, এখন কিন্তু সে আর এটাকে পিএইচপি ট্যাগ, পিএইচপি টার্ম হিসেবে ডিটেক্ট করতেছে না, সে এটাকে নর্মাল এইচটিএমএল টেক্সট হিসেবে ডিটেক্ট করতেছে। তো এই জন্য এইভাবে, তো পিএইচপি যে কোনো টার্ম ইউজ করার ক্ষেত্রে অবভিয়াসলি অলওয়েজ পিএইচপি ট্যাগটা ইউজ করতে হবে। আপনি এটা এক লাইনে করেন বা একটা ওয়ার্ডই করেন, সেক্ষেত্রে সেই জন্য আপনার হচ্ছে আগে পিএইচপি টার্মটা ইউজ করে তারপরে আপনি এটাকে ইকো করতে পারবেন। এবার ইকো করে আপনি এটাকে কিন্তু এটার ভিতরে আপনি এইচটিএমএল ট্যাগও দিতে পারবেন। আর ইকো বা ই ইকো যেটা করে সেটা হচ্ছে যে আপনি আগে ইকোর মধ্যে দিয়ে আপনি এই যে ডাবল কোটেশনের মধ্যে যা যা জিনিস রাখবেন, সে ওটাকে অ্যাজ ইট ইজ ডিসপ্লে করবে। ঠিক আছে। এখন যেহেতু সেখানে যদি আমি এইভাবে শো করি এখন, তাহলে দেখেন কি দেখায়। এই যে, এটাকে কিন্তু সে এইচ টু ট্যাগ হিসেবে নিল। তো যেটা ইকো যেভাবে কাজ করে, ইকো হচ্ছে সে এখানে খুঁজে তার ডাবল কোটেশনের ভিতরে ফার্স্টে যদি কোনো ট্যাগ আছে কিনা, যদি কোনো ট্যাগ থাকে সেটাকে সে এইচটিএমএল ট্যাগ হিসাবে ডিটেক্ট করে। আমরা যেভাবে আগেরবার এইচটিএমএল ট্যাগ লিখেছিলাম সেভাবে সেটাকে এইচটিএমএল ট্যাগ ডিটেক্ট করে, এবং বাকি যে জিনিস থাকবে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, পিএইচপি তার ইকোর মাধ্যম দিয়ে, ইকো টার্মটা দিয়ে এইচটিএমএল কে রেন্ডার করে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে?
ইকোটা কি কাজ করতেছে? আচ্ছা, প্রিন্ট এন্ড ইকো দুইটা সেম জিনিস। আমি যদি এখানে প্রিন্টও দেই তাহলে একই কাজ করবে। এটা জাস্ট ইউজার প্রেফারেন্স, প্রিন্টে বা ইকোতে ইউজ করবেন কোনটা। আর কিছু ডাটা টাইপ আছে যেগুলো প্রিন্টে কিছু জিনিস দেখায়, কিছু ডাটা টাইপ আছে যেগুলো ইকোতে করে, বাট ইকো প্রিন্ট বেসিক্যালি সেম জিনিস। আমি যদি এখানে প্রিন্ট দিই তারপরও সেম জিনিসটাই হবে, যা ছিল তাই আছে। এটা আপনার প্রেফারেন্স, আপনি চাইলে ইকোর প্রিন্টের বদলে ইকো প্রিন্টের বদলে ইকো, সরি, ইকোর বদলে প্রিন্ট ইউজ করতে পারেন। এটা কোনো সমস্যা নেই। তো এখন যেটা হচ্ছে, ধরেন আমরা যদি এখানে পিএইচপি ইউজ করাতে আমাদের সুবিধা কি হলো? আমরা তো এটা নর্মালি এসটিএমএল ট্যাগ দিয়ে ইউজ করতে পারতাম। এখন ধরেন আমি যদি বলি ইকো 5+2, তারপর দেখি আমাদের এখানে কি শো করে। সে যোগফলটা শো করেছে। এভাবেই পিএইচপির মধ্যে লজিক দিয়ে বা যে কোনো ধরনের লজিক বা যে কোনো ধরনের কন্ডিশন আপনারা ইমপ্লাই করতে পারবেন। এই জিনিসটা আপনি এইচটিএমএল এ করতে পারবেন না। বাট মজার বিষয় হচ্ছে, এখানে যদি আমি ডাবল কোটেশন দিয়ে দিই, সরি, এই জিনিসটা যদি আমি ডাবল কোটেশনের মধ্যে দিই তাহলে কি হবে? যেটা বলেছিলাম, ডাবল কোটেশন পাওয়া মানে সে ভিতরে যা থাকবে সেটাকে এইচটিএমএল রেন্ডার করবে। তো আমি এখন এটাকে যদি এইচটিএমএল দিতাম তাহলে সে যে জিনিসটা করতো, সে এখনো কিন্তু জাস্ট সেই জিনিসটাই করছে। আরো একটা বিষয় দেখেন, আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে কি হবে? সো এখানে কি হলো, সে কিন্তু এটাকে এইচটিএমএল রেন্ডার করলো 5 হিসাবে, এবং এটাকে এইচটিএমএল রেন্ডার করলো 2 হিসাবে। তারপরে সে মাঝখানে প্লাস পাইলো। প্লাস পাওয়া মানে তাকে বলা হইলো যে তুমি এখানে কোনো একটা নিউমেরিক ভ্যালু আছে। তো সে পাশে নিউমেরিক ভ্যালু খুঁজতে গেল, নিউমেরিক ভ্যালু খুঁজে পাওয়ার পরে সেটাকে সে এখানে যখন দেখলো দুই পাশে নিউমেরিক ভ্যালু আছে তখন সে তার রেজাল্টটা দেখালো। কিন্তু এখানে যদি নিউমেরিক ভ্যালু না থাকতো তাহলে কি হতো? ধরেন আমি এখানে একটা টেক্সট দিই, টেক্সট 1, আর এখানে আমি দিলাম টেক্সট 2। সেক্ষেত্রে এখন কি হয়? কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, আমি যদি কোনো ইন্সপেক্টে দেখতে চাই, আমি কোনো কনসোল লগও করি নাই, তো এখানে থাকবে না। আচ্ছা, তো এখানে কিন্তু কারণ হচ্ছে সে যখন এখানে কোনো নিউমেরিক ভ্যালু পাচ্ছে না তখন এটা দেখাতে পারছে না। কিন্তু এখানে যদি আমি ডট দেই এখন প্লাসের বদলে, ডট কি করে দেখেন। ডট এই দুইটা স্ট্রিং, দুইটা দুইটা লেখাকে যোগ করে দিল, যেভাবে ছিল সেভাবে। একইভাবে এখন যদি আমি এখানে টেক্সট 1 টেক্সট 2 এর বদলে যেটা লিখেছিলাম 5 আর 2 দেই, তাহলে তখন সে তো এই জিনিসটাকে বলা হয় পিএইচপির অপারেটর। পিএইচপি তে কি কয়েক ধরনের অপারেটর আছে, মানে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের মতোই যতগুলো অপারেটর থাকে সেরকম অনেকগুলো অপারেটর আছে। তো ইউজুয়ালি আমাদের ম্যাথে কি ছিল, আমাদের ম্যাথে ডট মানে গুণ ছিল, এখানে ডট মানে গুণ না। এখানে ডট মানেও যোগ, প্লাস মানেও যোগ। কিন্তু প্লাস এবং ডটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্লাস প্লাস থাকা মানে হচ্ছে তাকে আমি বলতেছি তুমি তোমাকে কোনো একটা নিউমেরিক ভ্যালু যোগ করতে হবে। তখন সে তার আশেপাশে দুই পাশে বা যতগুলো থাকবে কি ততগুলো তার সব পাশে হচ্ছে সে নিউমেরিক ভ্যালু খুঁজবে, নিউমেরিক ভ্যালু বা নিউমেরিক ভ্যালুর মতো করে হয় সেরকম কিছু খুঁজবে। আর যখন আমি প্লাস দিয়ে দিব, সরি ডট দিয়ে দিব, তখন সে আর নিউমেরিক ভ্যালু পাইলেও নিউমেরিক ভ্যালুর মতো করে কাজ করবে না। সে আশেপাশে কোনো একটা টেক্সট টাইপ কিছু একটা খুঁজবে, যেগুলাকে সে জাস্ট দুইটাকে একসাথে যোগ করে দিতে পারে, একসাথে একত্রিত করে দিতে পারে। এরকম আরো অনেক অপারেটরস নিয়ে আমরা সামনে কাজ করব, এটা জাস্ট ওয়ান অফ দেম। তো এটার বিষয়টা মেইনলি যেটা বলার জন্য যে এইভাবে আমরা এইচটিএমএল কে মধ্যে লজিক ইমপ্লাই করতে পারি পিএইচপির মাধ্যমে।
আমরা যখন কোনো কিছু ডিরেক্টলি না দিয়ে আমরা যদি বলি যে এখানে এটা দেখাবে না, এটার মধ্যে এই জিনিসটা দেখাবে, এটার সাথে এরকম একটা কিছু যোগ করে দেখাবে, আমার একটা ভ্যালু দেখানো দরকার, ওখানে আমি কিভাবে দেখাবো? তো ওই জিনিসগুলো আমরা পিএইচপি ইউজ করে এইচটিএমএল কে যোগ বিয়োগ এইচটিএমএল এর মধ্যে লজিক ইমপ্লাই করতে পারি। এই এইচটিএমএল এর মধ্যে লজিক ইমপ্লাই করার জন্য পিএইচপি, এটাই হচ্ছে পিএইচপির বেস, এটাই হচ্ছে পিএইচপির মেইন কাজ। এখন ওই লজিকটা কত অ্যাডভান্স লেভেলে হতে পারে, কতটা বিষয়ে যাইতে পারে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে যাব। আমাদেরও যত প্রজেক্ট করবো এরপরে ওই বিষয়গুলো সবই এইচটিএমএল কে লজিক দিয়ে রেন্ডার করা, এটাই থাকবে আমাদের বেস জিনিসটা। সোফার অনেকক্ষণ একটানা কথা বলে গেলাম। তো আপনাদের কি কি মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ, কনকেটেশন, স্ট্রিং, এই জিনিসগুলো ঠিক আছে। তো স্ট্রিং কি, এটা নিয়ে আমরা আমাদের ডাটা টাইপ নিয়ে যখন কথা হবে তখন আমরা স্ট্রিং এবং ক্যারেক্টার এই জিনিসগুলো কোনটা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, অনেকেই বলতেছে এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে না, এই জিনিসটাকে আমি আর একটু ইজি করে দিই, তাহলে ক্লিয়ার করে দিই জিনিসটা। এখানে যদি ধরেন, যা এটা হচ্ছে জাস্ট যারা জিনিসটা ক্লিয়ার হয়নি তাদের জন্য আরেকবার আমি বলতেছি। তো আমাদের হচ্ছে, আমি বললাম নাম্বার ওয়ান, নাম্বার টু, আমি এখানে একটা নর্মালি দিয়ে দিই এটা। আচ্ছা, এটা যেটা যেটা ছিল সেটা থাক, এখানে আমি ইয়ে করলাম না। ধরেন আমি এখানে একটা, এই আমাদের এই ডিবের ভিতরে কাজ করি, হ্যাঁ, ওটা যেটা যেটা আছে ওখানে থাকলো, আমি কিছু বললাম না। আমি একটা হেডিং দিই, নর্মাল এইচটিএমএল হেডিং দিলাম, বললাম যে পিএইচপি, এটার মধ্যে আমরা দেখাবো কি, পিএইচপি টেক্সট, কি বলবো এটাকে, দুইটাকে একসাথে লাগাই দেওয়া, কনকেটেশন। কনকেটেশনটা নিয়ে আসলে টার্মটা অনেকের কাছে পরিচিত থাকবে না। ওকে, টেক্সট জোড়া লাগানো, বাংলায় লিখে দিলাম, থাকুক। ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে একটা টেক্সট মনে করেন আছে, কি দিলাম, টেক্সট ওয়ান, এবং আরেকটা পি দিই, টু। তো আপনারা যারা, যাদের কাছে জিনিসটা কমপ্লিকেটেড লাগছে এই জায়গাটুকু, আপনারা এই জায়গায় তাকানো দরকার নেই, জাস্ট একটু দেখেন। এই পর্যন্ত আমি জাস্ট নর্মাল এইচটিএমএল লিখছি, আমি কিছুই আর কিছুই করিনি। পিএইচপি জোড়া লাগানো, টেক্সট ওয়ান টেক্সট টু কোনো কিছুই হয়নি এখনো, ঠিক আছে। তো আমি এখন চাচ্ছি টেক্সট ওয়ান আর টেক্সট টু একসাথে যোগ হয়ে যাবে। তখন আমি যেটা করব, আমি এখানে একটা পিএইচপি ট্যাগ নিয়ে আসবো, যেহেতু লজিক দেওয়ার জন্য আমাদের পিএইচপি ট্যাগ লাগে। পিএইচপি ট্যাগ স্টার্ট করলাম, এন্ড করলাম, এটার ভিতরে আমি বলে দিলাম ইকো। ইকো মানে হচ্ছে এখন থেকে তাকে আমি যা যা বলবো সে ওগুলোকে শো করবে, সামনে প্রিন্ট করবে, ইকো করবে বা প্রিন্ট করবে, ঠিক আছে। মানে আমাদের পেজের মধ্যে সেটাকে রেন্ডার করবে, যা যা থাকবে সেটা রেন্ডার করবে, আমি বলে দিলাম। আমার ওই কিবোর্ডটাতে একটু সমস্যা আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি, এই জন্য বলে দিলাম টেক্সট ওয়ান যোগ টেক্সট টু। এখন সে কি করবে, এই যে দেখেন, সে এখন একটা ওয়ার্নিং দিচ্ছে, নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার্ড ইন ইন্ডেক্স ডট পিএইচপি লাইন 34, এ নন নিউমেরিক ভ্যালু এনকাউন্টার। ঠিক আছে। কারণ হচ্ছে আমরা যখন এই প্লাস সাইনটা দিয়ে ওকে যোগ করতে বলবো, যেটা আমরা ইউজুয়ালি করি সব সময়, আমরা যোগ করা মানে প্লাস সাইন বুঝি। তো প্লাস সাইন দিয়ে যখন বলবো, তার মানে হচ্ছে তাকে কোনো একটা নিউমেরিক ভ্যালু দেওয়া লাগবে। নিউমেরিক ভ্যালু মানে হচ্ছে নাম্বার, 1 2 3 4 5 6, এগুলো সে 1 2 3 4 5 6 খুঁজবে। কিন্তু যদি 1 2 3 4 5 6 না পায় তখন সেইভাবে ইরর দিবে। তো এটাকে সলভ করার জন্য আমরা যদি নিউমেরিক ভ্যালু ছাড়া অন্য কিছু যোগ করতে চাই, তখন আমরা ডট ইউজ করি।
ডটটা দুইটা টেক্সটকে জোড়া লাগাতে পারে। এখন যদি আমি দেই তাহলে যেটা দেখাবে সে, এই যে টেক্সট ওয়ান আর টেক্সট টু একসাথে জোড়া লাগিয়ে দেখালো। এতটুকু ক্লিয়ার? ওই জিনিসটা অটোমেটিক আসবে কিনা, ওটা হইতেছে আপনার যে এক্সটেনশন ইনস্টল, আমাদের এইচটিএমএল ইনস্ট্রাকশন যেটা ইনস্টল করা ছিল এইচটিএমএল সিনট্যাক্সের জন্য, ওই সিনট্যাক্স ইনস্ট্রাকশনটা আমাদের এই কাজটা করে দিচ্ছে, অটোমেটিক নিয়ে আসতেছে। ওই স্টার্টটা দিলে এটা নিয়ে আসতেছে, যেমন আমি এইচ টু দিলাম যখন, তখন এইচ টু এন্টার নিয়ে আসছিল, পিএইচপি স্টার্ট করলাম পিএইচপি এন্টার নিয়ে আসছিল। ওকে। তো এখন হচ্ছে যখন আমরা যেটা বললাম তখন যে যদি আমি পিএইচপি নাম্বার যখন দিতে চাই, বানানটা মানে এম ডাবল, ঠিক আছে। এখন যদি আমি এখানে নাম্বার দিতে চাই, ধরেন আমি এখানে দিলাম 5 আর এখানে দিলাম 2। এখানে যদি আমি প্লাস না দিই, নাম্বারটা যোগ করতে হলে আমার প্লাস, নাম্বার হিসেবে যোগ করতে হলে প্লাস দিতে হবে, এবং নাম্বার ছাড়া অন্য কোনো টাইপের কোনো কিছু যদি যোগ করতে হলে তখন আমাকে ডট দিতে হবে। এটাই হচ্ছে বেসিক কথাটা। আমি এখন তারপর ডট দিয়ে দেখি, তাহলে যেটা হবে, সে এখানে নাম্বার থাকা সত্ত্বেও তাকে যেহেতু ডট দিয়ে বলেছি যোগ করতে, সে বুঝবে না যে তাকে আমি নাম্বার যোগ করতে বলেছি। সে ভাববে আমি তার আশেপাশে টেক্সট দিয়েছি এবং টেক্সট দুটোকে একসাথে করতে বলেছি। সে এখানে যে কাজটা করেছিল, টেক্সট ওয়ান টেক্সট টু পাশাপাশি বসিয়ে দিয়েছিল, এখানেও সে 5 আর 2 কে পাশাপাশি বসিয়ে দিয়েছে, সেই দুটোকে যোগ করেনি। কিন্তু আমি যদি এখানে প্লাস দেই, তাহলে যেটা হবে, এই যে দেখেন, এখন সে 5 আর 2 কে যোগ করে দিয়েছে। কিন্তু এগুলো কেসে যখন আমরা প্লাস দিয়ে নিউমেরিক্যাল ভ্যালু দিব, এটা গুড প্র্যাকটিস হচ্ছে এখানে সেমিকোলনটা ইউজ না করা। কারণ এটা একটা, সরি আমি এটা ডিলিট করে ফেললাম। এটা একটা গুড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে যখন কোনো টেক্সট টাইপ কোনো কিছু লিখবো তখন সেমিকোলন ইউজ করে লেখা, বা যখন কোনো ভ্যারিয়েবল বা যখন কোনো চেঞ্জেবল কোনো কিছু লিখবো তখন টেক্সট টাইপ ইউজ না করা। কারণ ভ্যারিয়েবল গুলো আপনি টেক্সট টাইপ ইউজ করে লিখতে পারবেন না আপাতত, এই 5 আর 2 যদিও স্ট্যাটিক, তারপর এই জন্য টেক্সট এবং টেক্সট টাইপ দুইভাবেই কাজ করতেছে। কিন্তু এমনিতে হচ্ছে আমরা এইভাবে লেখাটা হচ্ছে গুড প্র্যাকটিস। এবার ক্লিয়ার হয়েছে? পিএইচপি লিখতে হবে কোথায়? পিএইচপি লিখতে হবে যে যখন, আচ্ছা কি কি এক্সটেনশন, অনেকেই এক্সটেনশনটা নিয়ে জিজ্ঞেস করছেন। এক্সটেনশন আমি যেটা বললাম যে জাস্ট আমি পিএইচপি লিখে সার্চ দিয়েছিলাম, এই দুইটা এক্সটেনশন ইউজ করা হয়েছে। আর এটা ম্যান্ডেটরি কিছু না, আপনি করলেও করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। আমাদের যে সিনট্যাক্স এর জন্য আমাদের যেটা ছিল, সেই এক্সটেনশন গুলাই কাজ করতেছিল। এই দুটো এক্সটেনশন আপনারা রাখতে রাখতে পারেন, ঠিক আছে। তো আর পিএইচপি ট্যাগ কোথায় লিখবেন? পিএইচপি ট্যাগ লিখবেন যেখানে আপনি পিএইচপি কোনো অপারেশন করতে চাচ্ছেন। ফুল পেজে লিখে রাখার দরকার নাই। ফুল পেজে আপনার এটাকে শুধু শুধু সে পিএইচপি হিসেবে রেন্ডার করতে থাকবে, এটা একটু দরকার নেই। আপনি যেখানে পিএইচপি নিয়ে কাজ করবেন ওই জায়গাতে পিএইচপি ট্যাগটা ইউজ করবেন। আর ফুল পেজে যদি আমি রাখি, এটার ভিতরে যদি আমি নর্মাল এইচটিএমএল ও লিখি, সেক্ষেত্রে দেখেন কি হয়। আমি এখানে ধরেন পি দিলাম, পি দিলাম আমি, দিস ইজ এ প্যারাগ্রাফ। দেখেন, সে কিন্তু এটা ইরর মারতেছে। কারণ হচ্ছে সে এভাবে নিতে পারে না। এটা করতে হলে তাকে হচ্ছে ইকো দিয়ে কোনো কিছু রেন্ডার করতে হলে, কারণ এইচটিএমএল এর কাজ তো রেন্ডার করা, রাইট? এতদিন পর্যন্ত আমরা যে কটা দেখেছি সব জায়গাতে এইচটিএমএল এর কাজ হচ্ছে রেন্ডার করা। কিন্তু পিএইচপি তে রেন্ডার করতে হলে ইকো ইউজ করা, ইকো বা প্রিন্ট ইউজ করা লাগে। এবং তার ইকো ইউজ করার সিস্টেমটা হচ্ছে তাকে এভাবে বলে দেওয়া লাগবে সে কি কি রেন্ডার করবে, এবং লাস্টে সেমিকোলন দেওয়া লাগবে। তো আপনি যদি ফুল পেজে পিএইচপি বডি ট্যাগের ভিতরে রাখতে চান, তখন আপনার সবগুলো যত পেজ যত লাইন থাকবে সবগুলোকে এভাবে ইকো করে করে তারপর করতে হবে। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এখানে কি করলাম মাত্র? নাকি কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারেন, আমি আরেকবার বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, যেটা হচ্ছে এইচটিএমএল যখন, আমরা যখন এইচটিএমএল এর কাজ হচ্ছে,
এইচটিএমএল এর কাজ হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইচটিএমএল আমি যাই লিখবো সে ওটাকে ডিরেক্টলি রেন্ডার করতে পারবে, এই জন্য ওটাই হচ্ছে এইচটিএমএল এর মেইন কাজ। কিন্তু পিএইচপির ভিতরে, কিন্তু পিএইচপি যখন আমি ট্যাগ দিয়ে দিলাম, যে ট্যাগ দিয়ে বললাম যে এখান থেকে এই পর্যন্ত পিএইচ কোড থাকবে, ট্যাগ স্টার্ট এবং ট্যাগ এন্ড করা মানে হচ্ছে আমি ওকে বলে দিচ্ছি এই জায়গাটুকুর ভিতরে পিএইচপি কোড থাকবে, অনলি পিএইচপি কোড থাকবে। পিএইচপি কোড কিন্তু এইচটিএমএল কে চিনে না। এইচটিএমএল কে কে চিনে? পিএইচপির ইকো বা প্রিন্ট যে ফাংশনটা আছে, ইকো বা প্রিন্ট যে ম্যাটেরিয়াল প্রপার্টিটা আছে, সে চিনে এইচটিএমএল কে। তো এখন আমি যদি পিএইচপি ট্যাগের ভিতরে ডিরেক্ট এইচটিএমএল লিখি এইভাবে, তখন সে এটাকে চিনবে না। আমি যদি পিএইচপি ট্যাগের ভিতরে ডিরেক্ট এভাবে এইচটিএমএল লিখি, দেখেন সে এটাকে চিনতেছে না, সেভাবে ইরর দিয়ে রাখছে। তখন, কারণ এইচটিএমএল এর কাজ হচ্ছে রেন্ডারিং করা, এবং পিএইচপি তে রেন্ডারিং করার যত কাজ কারবার আছে সবকিছু ম্যানেজ করে ইকো বা প্রিন্ট ফাংশনটা। ও ছাড়া আর কেউ রেন্ডারিং এর কিছু চিনে না। তো ইকো বা প্রিন্ট হচ্ছে এইচটিএমএল কে চিনে, আর কেউ চিনে না। তো ওকে এইচটিএমএল যদি প্রিন্ট করতে চান বা এইচটিএমএল যদি রেন্ডার করতে চান পিএইচপি মাঝখানে, সেক্ষেত্রে তখন ইকো বা প্রিন্ট এই ফাংশনটা ইউজ করে করতে হবে। আমি ইকো বা প্রিন্ট বারবার বলতেছি, আমি ইকোটা ইউজ করি। ইকো ফাংশনটা ইউজ করে করতে হবে। বাট ইকো বা এন্ড প্রিন্ট দুইটা বোথ সেম ফাংশন। শুধু একদম ফার্স্টের দিকে পিএইচপি তে শুধু প্রিন্ট ইউজ হতো, এটা পরের দিকে একটু অ্যাডভান্স হয়ে ইকো আসছে। খুব বেশি এদিক ওদিক নাই জিনিসটার মধ্যে। আমরা সবসময় ইকো ইউজ করে অভ্যস্ত, আমি এই জন্য আমি ইকো ইউজ করি। আপনাদেরকে যদি প্রিন্ট ইউজ করে অভ্যাস থাকে অভ্যাস করবেন, কোনো সমস্যা নেই এটাতে। তো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে এইচটিএমএল পিএইচপি ট্যাগ দিয়ে দেওয়ার মানে সে তার ভিতরে সব এইচটিএমএল মানে তার পিএইচপি ফাংশন গুলো কি খুঁজবে, পিএইচপি ফাংশন গুলো কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখবে। কিন্তু সে এইচটিএমএল কে চিনে না, পিএইচপি এইচটিএমএল কে চিনে না। পিএইচপি এইচটিএমএল কে চিনে হচ্ছে ইকো। তো ইকোর মধ্যে যদি আমি এইচটিএমএল দিই তখন সে কাজ করবে, এবং পিএইচপির প্রত্যেক লাইনের শেষে, প্রত্যেক ফাংশনের প্রত্যেকটা কাজের শেষে সেমিকোলন দেওয়া লাগবে। এটা হচ্ছে পিএইচপির একটা গ্রামাটিক্যাল নিয়ম। এখন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? উজ্জ্বল সাহেব, আপনার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে। তো আমাদের আজকের মেইনলি টপিকটা ছিল সার্ভার ইনস্টল করা এবং ওই পিএইচপি সিনট্যাক্স এবং রেন্ডারিংটা দেখানো, যেটা আমরা কভার হয়ে গেছে। তো আপনারা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করেন আপনাদের যদি। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই এর মধ্যে, যেটা হয় কোডের মধ্যে, যেহেতু সময় একটু আছে, যে আমরা হচ্ছে অনেক সময় কোডে কিছু কমেন্ট বলে, যেটা কোডের মধ্যে যে এই জিনিসটা জাস্ট পরবর্তীতে লাগবে পারে, এটা জাস্ট একটা দেখিয়ে রাখি। কমেন্ট লেখার কিছু সিনট্যাক্স আছে এইচটিএমএল এবং সিএসএস দুইটার মধ্যে। কমেন্ট কি জিনিস? কমেন্ট হচ্ছে যখন আমি কোডের মধ্যে আমার জন্য কিছু একটা লিখে রাখলাম, বা যে আমার কোডটা পড়বে তার জন্য কিছু একটা লিখে দিলাম, যে ভাই এইখানে এটা আছে, ভাই এখানে আমি এটা এই কারণে লিখছি, বা নিজে ভুলে যাইতে পারি এই জন্য লিখে রাখছি, আমি কাজ নেই আমি ভুলে যাব এই জন্য আমি লিখে রাখছি এখানে এই জিনিসটা হয়। এইটা হইতেছে কমেন্ট। ঠিক আছে? তো ধরেন আমি এখানে বললাম যে দিস, এই জিনিসটা নিয়ে আমি কেন লিখছি, আমার মন চাইছে তাই লিখছি, এই সাবলাইম টেক্সট এবং আইডিয়া প্যারা লিখছি। তো আমি তাও এখানে যাতে এটা তো আমি আপনি কাজ করছি, আমরা জানি এখানে কেন লেখা হয়েছে। মনে করেন হঠাৎ করে একজন আসলো, সে বললো এখানে কেন সাবলিম টেক্সটের এই জিনিসটা লেখা। তো সেক্ষেত্রে আমরা যাতে এখানে একটা কমেন্ট করে দিই যে এখানে বলে দিলাম যে দিস সেকশন হেয়ার টু টক অ্যাবাউট সাবলাইম টেক্সট। এখন এটা যদি আমি ডিরেক্টলি লিখে রাখি, এন্ড যদি আমার এখানে যদি আমি শো করি, এটা না সরি এটা, তাহলে যেটা হবে এই যে দেখেন, দিস সেকশন হিয়ার ইজ টগর সাবলাইম টেক্সট, এই লেখাটা আমার ওয়েবসাইটে দেখা যাবে। এটা তো আমি ওয়েবসাইটে চাই না, এটা চাই আমার কোডের মধ্যে থাকবে। তো এটাকে আমি কমেন্ট করে দিব। এইচটিএমএল এর মধ্যে কমেন্ট লেখার সিনট্যাক্স হচ্ছে এটা। সরি, কিছু একটা ভুল করছি। স্টার্ট উইথ দ্যাট, মেন্স উইথ দ্যাট, অ্যারো এক্সক্লেমেটরি, হ্যাশ হ্যাশ এবং হ্যাশ অ্যারো এক্সক্লেমেটরি। আর যখন আপনারা কোনো ম্যাক্সিমাম, এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে না শুধু, ম্যাক্সিমাম আইডিতেই কমেন্ট আউট করার জন্য একটা শর্টকাট আছে,
সেটা হচ্ছে আপনি জাস্ট যেই লাইনটা কমেন্ট আউট করতে চান সেটার মধ্যে কার্সর যে কোনো জায়গায় রেখে কন্ট্রোল এবং স্ল্যাশ, কন্ট্রোল এবং এই সিম্বলটা স্ল্যাশ, কন্ট্রোল এবং স্ল্যাশ দিলে সাথে সাথে কমেন্ট আউট হয়ে যাবে। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আউট করার জন্য, এবং আমি মাল্টিপল লাইন চাইলে কমেন্ট আউট করে দিতে পারি। যখন আমি যে মাল্টিপল লাইন কমেন্ট আউট করে দিলাম তখন দেখেন এই জিনিসগুলো আমার কোডে থাকলো, সরি, এই জিনিসগুলো আমার কোডে থাকবে কিন্তু আমার এখানে শো করবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে জাস্ট কমেন্ট, হচ্ছে গুড প্র্যাকটিস কমেন্ট লিখে রাখা, কারণ হচ্ছে যখন এবং আপনি যে কয়েকটা লাইনকে একসাথে কমেন্ট আউট করেছেন সেই কয়েকটা লাইনকে সিলেক্ট করি আবার কমেন্ট আউট করতে হবে। আপনি যদি মাঝখানে কয়েকটাকে ধরেন তখন সেই জিনিসটা বুঝতে পারবেন আপনি কি কমেন্ট তিনের মধ্যে কমেন্ট আউট করতে যাচ্ছেন, বা একটা একটা লাইন করে থাকলে জিনিসটা সমস্যা নেই। তো একইভাবে পিএইচপি তেও কমেন্টের ব্যাপার করা যায়। এটা ধরেন আমি দিলাম দিস ইজ এ কমেন্ট, এন্ড কি বললাম আমি যে কন্ট্রোল স্ল্যাশ, এই যে পিএইচপি কমেন্টের সিনট্যাক্স হচ্ছে এটা ডাবল স্ল্যাশ। তো এটা হচ্ছে যদি আপনি নিজেরা ম্যানুয়ালি সিনট্যাক্সটা বসিয়ে কমেন্ট করতে চান তখন আপনারা এভাবে করবেন, এইচটিএমএল এর জন্য হবে, পিএইচপি এর জন্য হবে। আর যদি আইবি শর্টকাট ইউজ করে বা এই যে ভিজুয়াল স্টুডিও শর্টকাট ইউজ করে, যেটা কোড এডিটরের শর্টকাট ইউজ করতে চান, কন্ট্রোল স্ল্যাশ দিলে সে যেটা যে ল্যাঙ্গুয়েজের জন্য সিনট্যাক্স ওই ল্যাঙ্গুয়েজে ওভাবে কমেন্ট আউট করে দিবে। তো কমেন্টের সিনট্যাক্সটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই কোর্সে কি কি শেখানো হবে একটু বলবেন? এই কোর্সে আমরা ফুল পিএইচপির উপর ফোকাস কোর্স থাকতেছে, এটা একটা ফ্রি কোর্স। পিএইচপি তে আমরা কি কি জিনিস করতে পারি, পিএইচপি দিয়ে আমরা কয়েকটা প্রজেক্ট করব শেষ পর্যন্ত, আমার ফুল একটা ওয়েব পেজ বিল্ড কিভাবে করা যায় আমরা ওই জিনিসগুলো দেখবো, কিভাবে লগইন সিস্টেম বানানো যায়, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, এবং পিএইচপির সাথে মাইস্কুল কানেক্ট করা যায় কিভাবে, তারপরে প্রজেক্ট ক্রিয়েশন, এই জিনিসগুলো আমরা দেখবো। যেহেতু এখনো এলিমেন্টারি ক্লাসগুলো যাচ্ছে, এলিমেন্টারি ক্লাসগুলোতে আমরা বেসিক গুলো নিয়ে কথা বলছি, এবং বেসিক গুলো এই জন্য একটু লেন্দি হচ্ছে। পরের দিকে হয়তো আমরা আরেকটু স্পিড আপ করবো, তখন যখন আমাদের সবারই বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ডিরেক্টলি প্রজেক্ট করা শুরু করে দিব। হ্যাঁ, ওপি নিয়ে কথা বলা হবে, ওপি দেখানো হবে। অ্যাডভান্স পিএইচপি কোনো ব্যাচ থাকবে কিনা আমি এখন জানি না, বাট আমাদের যেটা নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের লারাভেল এবং লারাভেল নিয়ে ফুল স্ট্যাক একটা ব্যাচ থাকবে। ওটা শুধু লারাভেলও থাকতে পারে অথবা লারাভেল ভিউজেস সহ আমরা হয়তো একটা ফুল স্ট্যাক চিন্তা করার চিন্তা ভাবনা আছে। এর- তো আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোর্সেন, আচ্ছা কোর্সের প্রাইস কেমন হবে, কোন কোর্স চালু হবে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু গ্রুপগুলোতে পোস্ট দিলে আমাদের এই জিনিসগুলো যারা দেখেন তারা মিললে, আমি তো আসলে ওই জিনিসগুলোর দিকে নাই, তো যারা ওই জিনিসগুলো দেখেন তারা হচ্ছে ওই জিনিসগুলোর আনসারগুলো দিতে পারবে। ঠিক আছে? ভিজুয়াল স্টুডিওতে কিভাবে পিএইচপি নিয়ে কাজ করবেন? ভিজুয়াল স্টুডিওতে করার জন্য আপনার আপনার হচ্ছে আপনি ম্যানুয়ালি পিএইচপি ইনস্টল করে আপনার মাইস্কুয়েলের সাথে কানেক্ট করে অ্যাপাচিটাকে কাজ করতে হবে। এটার আমি চেষ্টা করবো এটার একটা ফুল টিউটোরিয়াল আপনাদের গ্রুপে পোস্ট করে দেওয়ার, যদি কারো লাগে তখন ইয়ে করে দিবে। বাট আমাদের কোর্সে আমরা জিনিসটা কভার করবো না এমনিতে, এটা আমাদের জ্যামটাই আমরা আপাতত ইউজ করতেছি যেটা সবার জন্য ইজি হয়। ঠিক আছে তাহলে, আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা আপলোড করে দেওয়া হবে। আর গ্রুপ লিংক নেক্সট বার, নেক্সট ক্লাস শনিবার, এটা নিয়ে কোনো কনফিউশন রেখে না যারা যারা আছেন। আর ক্লাস টাইমটা হচ্ছে শনি সোম এবং বুধ, একদিন গ্যাপ দিয়ে দিই, শনিবার থেকে সোম বুধ, এটা। ঠিক আছে? তো ওকে এভরিওয়ান, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ শনিবার দেখা হবে সবার সাথে আবার। আর যদি এর মধ্যে কোনো কোশ্চেন্স থাকে আপনারা গ্রুপে নক করতে পারেন, গ্রুপের আমি মাঝে মাঝে কিছু টাইম জন্য তো থাকি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কোনো
জেনারেল কোশ্চেন থাকে, জেনারেল কোনো ইস্যু নিয়ে কথা বলার থাকে, সেটা গ্রুপে পোস্ট করবেন, আমরা ফলো করার চেষ্টা করবো। আর ওই প্রাইসিং টাইসিং এই বিষয়গুলো নিয়ে জানার থাকলে সেই জিনিসগুলো গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, গ্রুপে প্রায় রেসপন্স পাওয়া যায় না তেমন, এই জিনিসটা আমি দেখবো, এটা আপনারা জানালেন, আমি দেখবো, এটা সমস্যা নেই। ক্লাসটা আসলে 4টা থেকে করা যাবে না ভাই, কারণ হচ্ছে ক্লাস 4টা থেকে করলে আসরের নামাজে একটা ঝামেলা হয়ে যায়। আসরের নামাজ আজানি দেয় 4:30টার দিকে। তো আমরা 4:30 স্টার্ট করেছি যাতে মাগরিবের আগে শেষ করতে পারি। আর হচ্ছে 4, 4:30 দিকে আসরটা পড়ে তারপর বসা যায়। আর আমাদের তো অফিস শেষ করে বসা লাগে। তো এই জিনিসটা একটা বিষয় আছে। ওকে, তাহলে সবাই থ্যাংক ইউ ফর ইউর টাইম। সি ইউ ইন শনিবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।